সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা নিখুঁতভাবে যদি একটা ঘটনা দেখেন, দিল্লিতে একটি বড়সড় রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে। সেটি হলো ককরোচ জনতা পার্টি। ইতিমধ্যেই তারা একটি সফল আন্দোলনও করেছে। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে দেশটির শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, এমনকি নরেন্দ্র মোদী সরকারকে মাথা নত করতে বাধ্য করেছেন। বলেন তো, ককরোচ জনতা পার্টির সেই আন্দোলনে কতজন প্রাণ হারিয়েছেন, কতজনের চোখ গেছে, কতজনের হাত গেছে, কতজনের পা গেছে। দু একজন পুলিশের হামলায় আহত হয়েছেন, কিন্তু কারো চোখ যায়নি, কারো হাত যায়নি, কারো পা যায়নি। এমনকি কোনো হতাহতের ঘটনাও ঘটেনি। হতাহত বলতে নিহতের ঘটনাও ঘটেনি। আমাদের দেশে শেখ হাসিনা পরবর্তী বা অভ্যুত্থানের পর, আওয়ামী লীগ সরকারের পতনের পর একটা রাজনৈতিক শক্তির উত্থান ঘটছে। যদি আমি আরও স্পেসিফিক করে বলি, সেটা হচ্ছে এনসিপির উত্থান ঘটছে, বা এনসিপি নামক একটি রাজনৈতিক শক্তি এখানে নতুন করে দাঁড়ানোর চেষ্টা করছে। নতুন করে বলতে দল সংগঠিত করে দাঁড়ানোর চেষ্টা করছে। এই যে এই দলটি দাঁড়াচ্ছে কিংবা একটি রাজনৈতিক শক্তি হিসাবে উদিত হচ্ছে, তাদের জন্য কত মানুষের প্রাণ গেল, কত মানুষের চোখ গেল, কত মানুষের হাত গেল, একটু হিসাব করেন। যদি আমি প্রথমেই বলি, এনসিপি 2025 সালের 28 ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়েছে। এরপরে জুলাইয়ে তারা জুলাই পদযাত্রা করেছিল 2025 সালে। যেই তারা গোপালগঞ্জে গেল, সেই গোপালগঞ্জেই তাদের কারণে 5 জনের প্রাণ গেল। তাদেরকে রক্ষা করতে গিয়ে সেখানে পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি করে 5 জনকে হত্যা করেছে। এনসিপির রাজনীতিটা দাঁড়া করানোর জন্য, কিংবা এনসিপিকে রক্ষা করার জন্য, কিংবা সেখানে এনসিপিকে বাঁচানোর জন্য। আচ্ছা বলেন তো, গোপালগঞ্জের ঘটনায় উস্কানিটা কে দিল? আপনাদের নিশ্চয়ই মনে আছে, মনে না থাকলে অসুবিধা নেই, আমি একটু রিকল করে দিই আপনাদেরকে। এনসিপি সেখানে যে সারা দেশে জুলাই পদযাত্রা করছে, কোনো হই হুল্লোড় নাই, তারা খুব শান্তিপূর্ণভাবে পদযাত্রা করছে। যেই তারা গোপালগঞ্জে যাবে, সেই তারা নাম দিয়ে দিল মার্চ টু গোপালগঞ্জ। সেখানেই আমরা দেখলাম ফেসবুকে শোরগোল পড়ে গেল। সেখানে যে মুজিবের যে স্মৃতিচিহ্ন রয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতার, সেই স্মৃতিচিহ্ন তারা ধ্বংস করে দিবে, এরকম শোরগোল ফেসবুকে উঠেছে। জবাবে গোপালগঞ্জে স্থানীয়রাও প্রতিহত করার ঘোষণা দিলেন। দেখেন, গোপালগঞ্জে কিন্তু আওয়ামী লীগের ওই অর্থে এখন তেমন কোনো অভ্যুত্থান পরবর্তী সময়ে বড় কোনো প্রমিনেন্ট কোনো আওয়ামী লীগ নেতা সেখানে অবস্থানই করছে না। সাধারণ মানুষ যারা আওয়ামী লীগের ভক্ত বলতে পারেন, সর্বোচ্চ আওয়ামী লীগের নেতা না, পদধারী না, যারা মারা গেছেন তাদের কেউ আওয়ামী লীগের পদধারী না। কিন্তু এনসিপির জন্য পুলিশকে কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গুলি করে 5 জনকে হত্যা করতে হলো। আবার আসি আমরা ভারতের ককরোচ জনতা পার্টির সেই আন্দোলনে। সেই আন্দোলন যখন চলছিল, শিক্ষামন্ত্রীর পদত্যাগের, ধর্মেন্দ্র প্রধানের এই পদত্যাগের জন্য যখন আন্দোলন চলছিল, তখন ককরোচ জনতা পার্টির প্রধান যিনি অভিজিৎ, তিনি বলছিলেন, আমরা আন্দোলন করব, কিন্তু আমরা চাই না আমাদের কোনো সহযোদ্ধার কোনো ক্ষতি হোক। ক্ষতি বলতে কি ক্ষতি? অঙ্গহানি হোক, কারো চোখ যাক, কারো প্রাণ যাক, এটা আমরা চাই না। কিন্তু আমরা দেখলাম এনসিপির নেতাদের জন্য গোপালগঞ্জে 5 জনের প্রাণ গেল। এনসিপি সেটার জন্য কোনো সহমর্মিতা পর্যন্ত দেখায়নি। যেই যাদের প্রাণ গেছে তাদের কারণেই গেছে, ঠিক আছে, তাদের বিরুদ্ধেই দাঁড়িয়েছে। এনসিপি যদি ভালো রাজনীতি করতো, নতুন বন্দোবস্তের রাজনীতি করতো, এনসিপি যদি সত্যিকার অর্থেই মানবতার জন্য রাজনীতি করত, সেই প্রাণ হারানোর নিন্দা জানাতো, এমনকি সেই পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করত। এনসিপি সেটা করেনি, বা তাদেরকে সহায়তা করতে এনসিপি সেটা করেনি। ঠিক বছর ঘুরে আবারও জুলাই এলো, এনসিপি পদযাত্রা করছে। এনসিপি বেশ কয়েক জায়গায় উস্কানি দিল, কোথাও কোথাও বিএনপির পক্ষ থেকে, ছাত্রদলের পক্ষ থেকে এই উস্কানির পাল্টা জবাব দেওয়া হলো। সর্বশেষ আমরা দেখলাম যে হবিগঞ্জে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা, যুবদলের নেতাকর্মীরা হামলায় চালিয়ে বসলো এনসিপির উপর, যেটা খুবই ন্যাক্কারজনক। কিন্তু এনসিপি উস্কানিটা কিসের বলে দিল? এনসিপি উস্কানিটা দিল এই যে তাদের সভা সমাবেশে যে কয়েকজন লোক এসেছে, তাদের বলেই এনসিপি উস্কানিটা দিল। তো উস্কানিটা দিয়ে কি হইল? পাল্টা হামলা চালাইলো, বা ছাত্রদল বা যুবদল তাদের দাবিটাই আমি সত্য ধরে নিলাম, এনসিপির দাবিটা,
যে ছাত্রদল যুবদল হামলা চালালো, একজন কিশোর চোখ হারালো, আরও কয়েকজন আহত হলো। এনসিপির কথার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের চোখ যাচ্ছে, হাত যাচ্ছে, পা যাচ্ছে, এমনকি গোপালগঞ্জে প্রাণ হারিয়েছে। তাহলে এই দলটির রাজনীতি দাঁড়াতে যদি বাংলাদেশের সাধারণ মানুষকে এই পরিমাণ ত্যাগ তিতিক্ষা করতে হয়, এই রাজনীতি দাঁড়িয়ে আসলে কি করবে? একটা প্রশ্নের আপনারা জবাব দেন। এনসিপি বারবার হামলার নিন্দা যেন জানায় বিএনপি, বা বিএনপি কি করছে নানান কিছু বলে। তারেক রহমান মানে এনসিপির গতকালের টোন যদি আপনারা দেখেন, বৃহস্পতিবারের যে টোনে এনসিপি হামলা পরবর্তী সময়ে কথা বলেছে, টোন হলো তারেক রহমান নিন্দা জানায়নি, বিএনপির শীর্ষ পর্যায় থেকে নিন্দা জানানো হয়নি। এই যে নাসির উদ্দিন পাটোয়ারি কিংবা সার্জিস আলমের যেসব বক্তব্যের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে, এনসিপি কি একবারও কেন্দ্রীয়ভাবে তাদেরকে ভর্ৎসনা করেছে কিংবা নিন্দা জানিয়েছে যে আপনারা এই উস্কানিমূলক বক্তব্য দেবেন না? আমি আরও খোলা করে আপনাদেরকে বলি, বাংলাদেশে এখন বিএনপির সবচেয়ে কড়া সমালোচনা করে কে? আমি খুব ঘুরে ফিরে যদি তাকাই, আমি রুমিন ফারহানাকে ছাড়া আর কাউকে খুব ভালো সমালোচনা, খুব তীক্ষ্ণ, খুব মানে জোরালোভাবে একেবারে বিএনপির মোটামুটি কাঁপন ধরিয়ে দেওয়ার মতো সমালোচনা যদি কেউ করে থাকে, সেটা হচ্ছে রুমিন ফারহানা। রুমিন ফারহানার বিরুদ্ধে বিএনপি কখনো বা ছাত্রদলের নেতাকর্মীরা এই অ্যাকশন নেবে বা হামলা চালাবে এটা কখনো ভেবেছে? রুমিন ফারহানা কখনো এভাবে ব্যক্তিগত আক্রমণ, এই যে চ্যাটের বাল বলা, তারপরে সাইজ করে দেওয়া, ওইটা করা সেটা করা। রুমিন ফারহানা তো বিএনপি চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলছে। রুমিন ফারহানা বিএনপি যে স্থানীয়ভাবে তৃণমূলে যে ফেসি শক্তির রাজনীতি করছে সেটা নিয়ে তীব্র সমালোচনা করছে। রুমিন ফারহানা ঋণ খেলাপি নিয়ে সমালোচনা করছে, আমেরিকার সঙ্গে যে চুক্তি সেটা তীক্ষ্ণ সমালোচনা করছে, যেটা আর কেউই খুব জোরালোভাবে করতে পারছে না। তাহলে নাসির উদ্দিন পাটোয়ারি কি রুমিন ফারহানার চেয়ে জঘন্য বা জঘন্য না, তীক্ষ্ণ সমালোচনা করতে পারছেন না? তাহলে রুমিন ফারহানার উপর কেন হামলা হয় না? কারণ রুমিন ফারহানার সমালোচনাটা এমন, যেটা রাজনৈতিকভাবে খুবই পরিশীলিত, রাজনৈতিকভাবে খুবই বিচক্ষণ, রাজনৈতিকভাবে এতটা শালীন এবং শিষ্টাচারযুক্ত, যেটা আসলে আপনি এটাকে পাল্টা কথা দিয়ে সমালোচনা ছাড়া আপনার কাছে আর কোনো অপশান নেই। কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারিরা যেভাবে জায়গায় জায়গায় দাঁড়িয়ে একের পর এক বিএনপির স্থানীয় নেতাদেরকে, যেই লোক তার প্রতিপক্ষের চেয়ে কয়েকদিন বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, যেখানের মানুষ একেবারে চোখ বন্ধ করে ওই লোককে ভোট দিয়েছেন, সেই লোকের বিরুদ্ধে কথা বলছেন, তাকে মাফিয়া বলছেন, তাকে নানান কিছু বলছেন। কই, আমি তো এনসিপিকে সংসদে বিএনপির বিরুদ্ধে খুব পাল্টা ভালো আর্গুমেন্ট তৈরি করতে দেখিনি। বিএনপিকে একেবারে ধরাশায়ী করার মতো খুব ভালো আর্গুমেন্ট এনসিপিকে করতে দেখিনি। হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলামের দুই একটা বক্তব্য আমরা দেখেছি, ভালো বক্তব্য দিয়েছেন। কিন্তু আপনি যদি দেখেন আইনমন্ত্রী আসাদুজ্জামান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বা বিএনপির আরও কয়েকজন নেতা, সেই নেতাদের কোনো সমালোচনার, কোনো আলোচনার তীব্র জবাব দিতে পেরেছেন? বাংলাদেশের সবচেয়ে ভালো গণতন্ত্র যেখানে প্র্যাকটিস হয় সেটা হলো সংসদ। সেই সংসদে কি বিএনপির সঙ্গে কি এই কথার যুদ্ধে এনসিপিকে পেরে উঠেছে? একবারও পেরে ওঠেনি। কিংবা এই নাসির উদ্দিন পাটোয়ারি যে সংসদের বাইরে যে কথাগুলো বলছেন, এই কথাগুলো কি তিনি সংসদে বলতে পারতেন বা সংসদে বলার মতো কথা এগুলো? নিঃসন্দেহে না। তাহলে যেই কথাগুলো তিনি এমপি নির্বাচিত হয়ে সংসদে বলতে পারতেন না, সেই কথাগুলো তিনি বাইরে অবলীলায় বলছেন। এমনকি এনসিপি সংসদে বিএনপির এমপিদের সঙ্গে, মন্ত্রীরা তো দূরে থাক, এমপিদের সঙ্গে আর্গুমেন্ট করে পেরে উঠছে না, কিন্তু তারা বাইরে এসে ঠিকই ব্যক্তিগত আক্রমণ করে যাচ্ছেন। আপনি যদি আবারও রুমিন ফারহানাকে দেখেন, তিনি সংসদে যেমন তীক্ষ্ণ, যেমন শালীন, তিনি সংসদের বাইরেও তিনি একই। তিনি বিএনপির এমপি, মন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রী, তার বক্তব্য দিয়ে ধরাশায়ী করছেন। তার বক্তব্যের কাছে আসলে বিএনপিকে অনেকবারই হাঁটতে হচ্ছে, পরাজিত হতে হচ্ছে। মানে তিনি এমনভাবে সমালোচনাগুলো করছেন, অনেক সময় জবাব দেওয়ার মতো কিছু থাকছে না। ঠিক সংসদের বাইরেও তিনি একই। আর এনসিপি সংসদে পেরে উঠছে না, সংসদের বাইরে এসে ব্যক্তিগত আক্রমণ করছে। তাও আবার কি, নেতার ঘরের দরজায় গিয়ে, বা একজন নেতা যিনি ওই এলাকায় খুবই জনপ্রিয়, তার ঘরের দরজায় গিয়ে তিনি এরকম বক্তব্য দিচ্ছেন, যখন সেখানকার স্থানীয়রা, ধরলাম সেখানকার ছাত্রদল, যুবদল, যে ওই নেতার জন্য খুবই আবেগপ্রবণ, ওই নেতার টাকা দিয়েই তার পরিবার চলে,
সেই ছেলেটি কি ছাড় দিবে? তো সেই হামলার ঘটনা ঘটেছে, এটা অবশ্যই নিন্দনীয়, অবশ্যই ন্যাক্কারজনক, যেখান থেকে বিএনপি আসলে মারাত্মক ভুল করেছে এবং বিএনপি এই বিষয়গুলোকে কন্ট্রোল করা খুবই জরুরি বলে আমি মনে করি। এবং শুধু আমি না, বিএনপি নিজেও এটা জরুরি মনে করে। বিএনপির বেশ কয়েকজন নেতা টকশোতে এই বিষয়ে কথা বলেছেন এবং তারা এটা নিন্দাও জানিয়েছেন এবং তারা বলেছেন এটা তদন্ত করা হবে এবং পুলিশ যে তদন্ত করা হচ্ছে স্বাভাবিক আইন প্রক্রিয়ার মধ্য দিয়ে এটার বিচারও হবে, তারা এরকমও কথা বলছেন। কিন্তু এনসিপি কী ব্যবস্থা নিচ্ছে? এনসিপি তাদের দলের নেতাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে? যেই নেতাদের বক্তব্যের কারণে গোপালগঞ্জে 5 জনের প্রাণ গেছে, যেই নেতাদের বক্তব্যের কারণে হবিগঞ্জে এক কিশোরের চোখ গেছে, এনসিপির অনুশোচনাটা কোথায়? কোথায় এনসিপির অনুশোচনা? তারা কি মানুষের অঙ্গহানি, মানুষের প্রাণহানির মধ্য দিয়েই তাদের রাজনীতিটা দাঁড় করাবে? এই প্রশ্ন এখন করাটা একেবারে বাহুল্য হয়ে দাঁড়িয়েছে বলে আমি মনে করি। এবং এই প্রশ্নে এনসিপিকে খুবই তীক্ষ্ণভাবে এখন করা উচিত যে আপনারা আর কত মানুষের অঙ্গহানি, কত মানুষের প্রাণহানির মধ্য দিয়ে আপনাদের রাজনীতিটা দাঁড়া করাবেন? এটা যে শুধুমাত্র এনসিপি বিএনপি ক্লাশ হচ্ছে, এটা রাজনৈতিক ক্লাশ, এটা আপনারা সারাদিন করেন, কিন্তু মানুষের তো প্রাণ যাচ্ছে, মানুষের তো অঙ্গহানি হচ্ছে আপনাদের এই বাজে রাজনীতির প্র্যাকটিসের কারণে। এটার দায়টা কে নেবে? এনসিপি দায় দিচ্ছে বিএনপির উপর, গোপালগঞ্জের দায়টা কার উপর দেবেন? সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।